নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যেমনটা জানো যে এসএসসি এমটিএস 2024-এ যতগুলো পলিটি প্রশ্ন এসেছিল পলিটির থেকে, ঠিক আছে, প্রায় 150 প্লাস প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে তার সেকেন্ড দিন, আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা যারা 2025-এর এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। সাথে তোমরা যদি ডাব্লিউবিপি এবং কেপি বা রেল এই তিনটা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করো, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা জানতে পারবে যেগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো প্রথমেই দেখো প্রশ্নটা, পাঞ্জাব কোন তারিখে আইন পরিষদ, যেটাকে বলা হচ্ছে বিধান পরিষদ, ঠিক আছে, লেজিসলেটিভ কাউন্সিল বাতিল করেছিল? দেখো এই ধরনের প্রশ্নও কিন্তু এসেছে। 1971 সাল, 1977 সাল, 1975 সাল নাকি 1970? তো দেখো লেজিসলেটিভ কাউন্সিল পাঞ্জাব যখন বাতিল করেছিল সেটা হচ্ছে 1970 সালের 1 জানুয়ারি, ঠিক আছে। এই ডেটে লেজিসলেটিভ কাউন্সিলটা বাতিল করে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আগের দিনও করিয়েছিলাম, যে আইন পরিষদ কত নাম্বার আর্টিকেলে রয়েছে? আর্টিকেল নাম্বার 171। বিধান পরিষদের চর্চা আর্টিকেল 171। আচ্ছা, যদি বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, মানে বিধানসভা, বিধানসভার চর্চা কত নাম্বার আর্টিকেলে রয়েছে? সেটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 170, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার রাজ্যের ক্ষেত্রে। ঠিক সেরকমভাবে আমরা যদি সেন্টারে যাই, আমাদের সংসদে যাই, সেখানেও থাকে লোকসভা এবং রাজ্যসভা। লোকসভার চর্চা কত নম্বর আর্টিকেলে রয়েছে? লোকসভা হচ্ছে আর্টিকেল নাম্বার 81 এবং রাজ্যসভা হচ্ছে 80, ঠিক আছে। এই কয়েকটা আর্টিকেল মনে রাখবে। এরপর তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে বিধান পরিষদের কথা। আমাদের দেশে টোটাল 6টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানাতে রয়েছে। তারপর রয়েছে ইউপিতে রয়েছে, বিহার, তেলেঙ্গানা, ইউপি, বিহার, মহারাষ্ট্র, ঠিক আছে, তেলেঙ্গানা, ইউপি, বিহার, মহারাষ্ট্র। আর একটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, আর একটা হচ্ছে কর্ণাটক। এই 6টা রাজ্যে তোমাদের, মানে আমাদের দেশে এই 6টা রাজ্যে কি রয়েছে? বিধান পরিষদ। এবারে কোথায় কতগুলো সিট রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। তেলেঙ্গানাতে 40টা সিট রয়েছে, ঠিক আছে, 40টা সিট রয়েছে। ইউপিতে 100টা, সবথেকে বেশি ইউপিতে রয়েছে, ঠিক আছে। বিহারে 75, মহারাষ্ট্রে 78, 78, অন্ধ্রপ্রদেশে তোমার 58 এবং কর্ণাটকে হচ্ছে 75। আর একটা জিনিস মনে রাখবে, বিধান পরিষদ গঠন করতে গেলে মিনিমাম যে সিট দরকার, ঠিক আছে, মিনিমাম সিট সেটা হচ্ছে 40টা। এরপর তোমরা অনেকে বলবে যে এই ট্রিক্সটা কি, এটা মনে রাখার, ঠিক আছে। তো এটা একটা সহজ ট্রিক্স হচ্ছে বিএ থুক, বিএ থুক। বি মানে হচ্ছে বিহার, এ মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, টি মানে হচ্ছে তেলেঙ্গানা, এইচ মানে হচ্ছে তোমার মহারাষ্ট্র, ইউ মানে ইউপি, কে মানে কর্ণাটক, ঠিক আছে। এটা একটা মনে রাখার সহজ উপায়, তোমরা নিজেদের মতো ট্রিক্স বানাতে পারো। চলো নেক্সট দেখো কি রয়েছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রে সংসদীয় সরকার গঠনের ব্যবস্থা রয়েছে? সংসদীয় সরকার বলতে কি বলা হয়? কাউন্সিল অফ মিনিস্টারকে, ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার, যাকে আমরা সহজ ভাষায় কি জানি? ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টার। তো এদের বিষয়ে চর্চা কোথায় রয়েছে? আর্টিকেল নাম্বার 74 এবং 75, নাকি আর্টিকেল নাম্বার 71, 72, নাকি আর্টিকেল নাম্বার 79, 80, নাকি আর্টিকেল নাম্বার 76, 77? তো দেখো কাউন্সিল অফ মিনিস্টারের যে চর্চা সেটা আমরা যদি দেখি, আর্টিকেল নাম্বার 74 এবং 75 এখানে আমরা দেখতে পাই কাউন্সিল অফ মিনিস্টারের। দেখো এখানে কি বলা হয়েছে? এইখানে বলা হয়েছে যে আমাদের যিনি প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য একটা মন্ত্রিমণ্ডল থাকবে, যাকে বলা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। তো কি বলছে? আমাদের
আমাদের প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেওয়ার জন্য একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে এবং যাদের হেড হবে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, যাদের হেড হবে প্রাইম মিনিস্টার। তো কি আর্টিকেল নাম্বার 74-এ বলা হয়েছে যে আমাদের প্রেসিডেন্টকে উপদেশ দেওয়ার জন্য বা অ্যাডভাইস দেওয়ার জন্য কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে যাদের হেড হবে প্রাইম মিনিস্টার। এবং আর্টিকেল নাম্বার 75-এ কী বলা হয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টারের যে নিযুক্তি বা অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্টটা কে করবে? প্রেসিডেন্ট করবে, কিন্তু পিএমের অ্যাডভাইস নিয়ে। অর্থাৎ কি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে পিএমের অ্যাডভাইসে প্রেসিডেন্ট করবে, এটাও মনে রাখবে। আর্টিকেল নাম্বার 75-এ ক্লিয়ারলি বলছে যে কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্টটা প্রেসিডেন্ট করবে, কিন্তু অ্যাডভাইসটা কে দেবে? প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল নাম্বার 71 এবং 72। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 71 এবং 72 এই দুটাও গুরুত্বপূর্ণ। 71 এবং 72। 71-এ কি বলছে? বলছে ভারতের প্রেসিডেন্ট মানে আমাদের যিনি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, এনাদের ইলেকশনের মধ্যে যদি কোনো ডিসপিউট দেখা যায় বা কোনো বিবাদ, ঠিক আছে, কি বলছে? প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার, সরি ভুল হয়ে যাচ্ছে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ইলেকশনে যদি কোনো ডিসপিউট বা বিবাদ দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে সেই বিবাদের মামলাটা কোথায় হবে? সুপ্রিম কোর্টে। কোথায় হবে? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট আর্টিকেল নাম্বার 72, এইখানে বলা হচ্ছে পার্ডন পাওয়ার অফ প্রেসিডেন্ট। পার্ডন পাওয়ার অফ প্রেসিডেন্ট। দেখো তোমরা যখন পলিটি পড়ছো তখন তোমাদেরকে কিছু ইংলিশ টার্ম অবশ্যই জানতে হবে, পলিটির টার্ম, যেমন পার্ডন পাওয়ার মানে ক্ষমা করার যে অধিকার। আমাদের প্রেসিডেন্টের ক্ষমা করার কিছু অধিকার আছে। ক্ষমা করার অধিকার বলতে কেমন কি? ধরো সুপ্রিম কোর্টে কাউকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, সে যদি প্রেসিডেন্টের কাছে যায় এবং প্রেসিডেন্ট যদি মনে করে যে না তার ফাঁসির সাজাটা মুকুব করা দরকার, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু ফাঁসির সাজা মুকুব করতে পারে। ঠিক এরকমভাবে আরও অন্যান্য বিষয় ক্ষেত্রেও সে সাজা মুকুব করতে পারে। এমনকি আমাদের যে আর্মি বা সৈন্যদের যে সাজা, সৈন্য সাজাও কিন্তু মাফ করতে পারে প্রেসিডেন্ট। কিন্তু আমাদের যে গভর্নর, রাজ্যের যে রাজ্যপাল, তিনি কিন্তু ফাঁসির সাজা এবং সৈন্য সাজা মাফ করতে পারেন না। তাহলে প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট কিভাবে পারে? গভর্নর পারে না, প্রেসিডেন্ট পারে কেন? কারণ হচ্ছে আমাদের যে তিনটা বাহিনী, একটা হচ্ছে সৈন্যবাহিনী, নৌবাহিনী এবং বায়ুবাহিনী, এয়ারফোর্স, নেভি এবং ইন্ডিয়ান আর্মি, এই তিনটারই হেড হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। ঠিক আছে, তো তার জন্য তিনি সৈন্য সাজাও মাফ করতে পারেন, কিন্তু গভর্নর সেটা পারেন না। এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর চলে এসো আর আর্টিকেল কি রয়েছে? আর্টিকেল 79 এবং 80। আর্টিকেল 79 এখানে কিসের চর্চা হয়েছে? পার্লামেন্টের চর্চা। পার্লামেন্ট মানে এখানে বলা হয়েছে আমাদের যে সংসদ, সেই সংসদটা কীরকম হবে। আর্টিকেল নাম্বার 80তে একটু আগে বললাম রাজ্যসভাকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল নাম্বার 76, খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল নাম্বার 76 এখানে কি বলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলটাকে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের দেশের প্রথম বিধি আয়োগ, প্রথম আইনি অফিসার, ল অফিসার। ঠিক আছে, ফার্স্ট ল অফিসার। ভারতের প্রথম ল অফিসারকে অ্যাটর্নি জেনারেল। আর্টিকেল নাম্বার 76। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে? প্রেসিডেন্ট নিয়োগ করে। অ্যাটর্নি জেনারেলের যে কার্যকাল কতদিন? কার্যকাল দেখো অ্যাটর্নি জেনারেলের কোনো নির্দিষ্ট কার্যকাল নেই, তিনি প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে থাকেন। প্রেসিডেন্টের ইচ্ছা, প্রেসিডেন্ট যতদিন চাইবে ততদিন তাকে কোনো একটা অ্যাডভোকেটকে কী করতে পারে? মানে অ্যাটর্নি জেনারেল রাখতে পারে। ঠিক আছে, নেক্সট, কোন সালে সংসদ সদস্যের স্বাক্ষরিত সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণের জন্য প্রথম প্রস্তাব আসে? মানে কি সুপ্রিম কোর্টের বিচারপতিকে
মানে কি বলছে অপসারণ রিমুভ করার জন্য সংসদে একটা বিল পাস হয়েছিল কত সালে 1991, 1988, 1993, 1995। তো এই ঘটনাটি ঘটেছিল 1991 সালে। কোন জাজের বিরুদ্ধে হয়েছিল? তার নাম হচ্ছে ভি রামাস্বামী। ঠিক আছে। নেক্সট, ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে ভারতের প্রতিটি মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল সংসদের যে কোনো একটি হাউসে কথা বলার, যে কোনো একটি হাউস মানে লোকসভা বা রাজ্যসভায় অংশগ্রহণ করার অধিকার থাকবে? দেখো কি বলা হচ্ছে, যে কোনো মন্ত্রী, মিনিস্টার বা অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। দেখো মিনিস্টার যে হাউসেরই হোক, লোকসভা বা রাজ্যসভার, এবং অ্যাটর্নি এই দুজন কি করতে পারবে, যে কোনো হাউসে গিয়ে রাজ্যসভা বা লোকসভায় দুই জায়গাতেই নিজের অভিমত রাখতে পারবে। কিন্তু ভোট দেওয়ার সময় যে মিনিস্টার যদি লোকসভার ক্ষেত্রে হয় তাহলে তাকে লোকসভাতে গিয়েই ভোট দিতে হবে। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। ঠিক আছে। কত নাম্বার আর্টিকেলে এটির উল্লেখ করা হয়েছে? আর্টিকেল নাম্বার 86, 87, 89, 88। তো আর্টিকেল নাম্বার 88-এ এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। 86-এ কি বলা হয়েছে? রাষ্ট্রপতির অভিভাষণ। ঠিক আছে, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির অভিভাষণ। অভিভাষণটা কি? দেখো প্রত্যেকটা সেশনে, প্রত্যেক বছর যখন পার্লামেন্টের সেশন শুরু হয়, অর্থাৎ প্রত্যেক বছরের শুরুতে যে বাজেট সেশন শুরু হয় তখন প্রথমবার এসে রাষ্ট্রপতি কিছু কথা বলে। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে রাষ্ট্রপতির অভিভাষণ। আর্টিকেল নাম্বার 87 এখানে বলা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস। স্পেশাল অ্যাড্রেস অফ প্রেসিডেন্ট। তার মানে কি? দেখো যখন নতুন লোকসভা হয়, প্রত্যেক 5 বছর অন্তর যখন নতুন লোকসভা গঠন হয়, প্রত্যেকবার লোকসভা গঠনের পর প্রেসিডেন্ট একটা নিজের কি বলে বক্তৃতা দেয়, যাকে বলা হয়। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস। আর্টিকেল নাম্বার 87। 89-এ কি বলা হয়েছে? 89-এ বলা হয়েছে যে রাজ্যসভার সভাপতি এবং উপসভাপতির চর্চা। মানে কি? রাজ্যসভার, ঠিক আছে, সভাপতি এবং উপসভাপতি, ঠিক আছে, এই এনাদের বিষয়ে চর্চা হচ্ছে আর্টিকেল নাম্বার 89। এখানে কি বলা হয়েছে একটু শুনে নাও। দেখো সভাপতি, রাজ্যসভার সভাপতি কে হয়? যিনি ভারতের ভাইস প্রেসিডেন্ট হন। উপরাষ্ট্রপতিই কিন্তু রাজ্যসভার সভাপতি হয়। ঠিক আছে। আচ্ছা, যখন উপরাষ্ট্রপতি অর্থাৎ সভাপতি অনুপস্থিত থাকে তখন উপসভাপতি কি করে? সভাপতির কাজটা করে, কিন্তু উপসভাপতি ভাইস প্রেসিডেন্টের কাজ করতে পারে না। এই একটা জিনিস মনে রাখবে। আর উপসভাপতি কে হয়? উপসভাপতি হচ্ছে তোমার রাজ্যসভার রাজ্যসভার প্রত্যেকটা সদস্য মিলে একজন উপসভাপতিকে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, আর সভাপতি হয় ভারতের যে ভাইস প্রেসিডেন্ট, সে। এরপর দেখো আইনের শাসন হলো ভারতের সংবিধানের একটি মূল বৈশিষ্ট্য, যা একটি মতবাদ। এটি কার মতবাদ? ঠিক আছে, আইনের শাসন, রুল অফ ল। ঠিক আছে, রুল অফ ল। রুল অফ ল কি? রুল অফ ল এর অর্থ হচ্ছে আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান। তার মানে কি? দেখো ভারতবর্ষে তুমি মন্ত্রী হও, তুমি যেই হও, তুমি বড় ব্যবসায়ী হও বা তুমি সাধারণ নাগরিক, আমরা প্রত্যেকেই ভারতবর্ষের আইনের চোখে সমান। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা নিয়েছিলাম কোথা থেকে জানো? ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে। ঠিক আছে, ঠিক আছে, ইংল্যান্ডের যে সংবিধান বা ব্রিটেনের যে সংবিধান, সেইখান থেকে রুল অফ ল এই কনসেপ্টটা আমরা নিয়েছি, আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, এই যে রুল অফ ল এই মতবাদটি কার, এটাই জানতে চেয়েছে। প্লেটো, অ্যাডাম স্মিথ, অ্যালবার্ট ভেন ডিসি নাকি কার্ল মার্কস? তো রুল অফ ল হচ্ছে অ্যালবার্ট ভেন ডিসির মতবাদ। ঠিক আছে, এই জিনিসটা
মনে রাখবে, কোথার থেকে নিয়েছি সেটাও মনে রাখবে। এরপর দেখো কার্ল মার্কস, এনার লেখা বই কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায়, বিশেষ করে এসএসসির এক্সামে। দুটা বই খুব গুরুত্বপূর্ণ, একটার নাম হচ্ছে দ্য প্রসেস অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন, দ্য প্রসেস অফ ক্যাপিটালিস্ট, এগুলো একটু নোট করে নিও, হ্যাঁ। পিডিএফটা তোমরা পেয়ে যাবে, বলছি কোথায় পাবে, ঠিক আছে। দেখো এইটার পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে দেবে ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ডেস্টিনেশন কি বলে। সেই লিঙ্কের মাধ্যমে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা সবাই যুক্ত হয়ে যেও, এবং সেখানেই এটার সম্পূর্ণ পিডিএফটা একসাথে আপলোড করা হবে, অর্থাৎ 150টি প্রশ্ন একসাথে আপলোড করা হবে, ঠিক আছে। সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। এবং তোমরা যদি কেউ চাও যে এসএসসি এমটিএস পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে সাবজেক্ট ওয়াইজ জানতে চাও, যে ফিজিক্সে কতগুলো এসছে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একদম সেট হিসাবে তোমাদেরকে দেওয়া হবে। তার জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, ঠিক আছে। তো সেখানে যুক্ত হয়ে যেও, এবং এই যে ক্লাসটা দেখছো এই ক্লাসটাতে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তুমি সাবস্ক্রাইব করলে আমি কয়েক কোটি টাকা পাবো না প্রথমত, আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যত এই চ্যানেলটার সাথে এঙ্গেজড থাকবে তত এই চ্যানেল তোমাদেরকে, অর্থাৎ আমি তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে। একজন বন্দির দ্রুত বিচারের অধিকার নিচের কোন মৌলিক অধিকারে শ্রেণীবদ্ধ করা হবে? দ্রুত বিচার, ঠিক আছে, যাতে কোনো একজন বন্দি তাড়াতাড়ি তার বিচারটা পায়, জাস্টিসটা পায়, তার জন্য কোন মৌলিক অধিকারে শ্রেণীবদ্ধ করা হবে? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু লাইফ, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, নাকি রাইট টু ইকুয়ালিটি? প্রথমত দেখো এই যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এখানে আর্টিকেল নাম্বার 23 এবং 24 যুক্ত করা হয়েছে এইটার আন্ডারে। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর্টিকেল নাম্বার 32কে বলা হয়, যেখানে কি করা হয়, সুপ্রিম কোর্ট রিট জারি করে, 5 প্রকারের রিট, হবিয়াস কার্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রোহিবিশন, তারপর ঠিক আছে সেরিওরারি, এই যে 5 রকমের রিট সেটা সুপ্রিম কোর্ট জারি করে। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল নাম্বার 14 থেকে 18, ঠিক আছে, করা হয়েছে আলোচনা। তো দেখো দ্রুত বিচারের জন্য হচ্ছে রাইট টু লাইফ, যেখানে আর্টিকেল নাম্বার 20 এবং 21 রাখা হয়েছে, রাইট টু লাইফ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট দেখো কি রয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদকে গভর্নরকে সাহায্য ও পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? ঠিক কেন্দ্রে যেমন প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার জন্য বা সাহায্য করার জন্য একজন কাউন্সিল অফ মিনিস্টার ছিল, ঠিক সেরকমভাবে রাজ্যে গভর্নরকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে, গভর্নরকে হেল্প করার জন্য কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার, এটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, স্টেটের ক্ষেত্রে। আর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে। তো কত নাম্বার আর্টিকেলে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে? আর্টিকেল নাম্বার 167, 153, 163, 157। তো দেখো মানে আর্টিকেল নাম্বার 163তে বলা হয়েছে যে গভর্নরকে হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য একদল কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, যাদের হেড কে হবেন? সিএম, যাদের হেড কে হবে? সিএম, ঠিক আছে। তাহলে দেখবে অনেক সময় প্রশ্ন আসে যে মুখ্যমন্ত্রীকে নিয়ে বা সিএম এর চর্চা প্রথমবার কত নাম্বার আর্টিকেলে করা হয়েছে? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 163। সেখানে বলা হয়েছিল যে গভর্নরকে হেল্প করার জন্য একদল কি থাকবে? কাউন্সিল অফ মিনিস্টার, যাদের হেড হবেন কে? সিএম, ঠিক আছে। এরপর রয়েছে আর্টিকেল নাম্বার 167। আর্টিকেল নাম্বার 167-এ কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে কি, রাজ্যের সমস্ত রিপোর্ট কাকে দেওয়া? গভর্নরকে দেওয়া। সমস্ত তথ্য গভর্নরকে দেওয়া কার দায়িত্ব? সিএম এর। আর্টিকেল নাম্বার 167। আর্টিকেল নাম্বার 153-তে কি বলা হয়েছে? এখানে হয়েছে গভর্নরের যে
প্রত্যেকটা রাজ্যে একটা করে গভর্নর থাকবে সে বিষয়ে বলা হয়েছে, এবং এই পদটা আমরা কোথার থেকে নিয়েছি, প্রশ্ন আসে কানাডার থেকে। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল নাম্বার 157-এ কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো একটা রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য তার কি যোগ্যতা, কোয়ালিফিকেশান, ঠিক আছে, তার কি যোগ্যতা থাকা দরকার সেই বিষয়ে বলা হয়েছে। নেক্সট, নিচের কোনটি ভারতীয় সংবিধানের ফেডারেল বৈশিষ্ট্য? ফেডারেল বলতে কি বোঝায়? সেন্ট্রাল এবং স্টেট, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে পাওয়ারের যে ভাগ, যদি কোনো একটা দেশের যে পাওয়ার সেটা যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের মধ্যেই ভাগ করা থাকে তাকে বলা হচ্ছে ফেডারেল। তো ভারতের সংবিধানের ফেডারেল বৈশিষ্ট্য কোনটি? দ্বিকক্ষিকতা। দ্বিকক্ষিকতা মানে হচ্ছে কি, যে দুটা সদন রয়েছে, সমন্বিত বিচার বিভাগ, একক নাগরিকত্ব নাকি সর্বভারতীয় পরিষেবা। তো যদি বলা হয় যে ভারতীয় সংবিধানের ফেডারেল বৈশিষ্ট্য কোনটি, সেটা হচ্ছে দ্বিকক্ষিকতা। দ্বিকক্ষিকতা বলতে কি, আমাদের যে পার্লামেন্ট সেটা দুভাগে ভাগ, দুটা কক্ষ রয়েছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, নেক্সট, রাষ্ট্রপতির ভাষণের সময়, একটু আগেই বললাম রাষ্ট্রপতির অভিভাষণ, আর্টিকেল নাম্বার 86, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 86-এ রয়েছে রাষ্ট্রপতির ভাষণ। ঠিক আছে, সময় লোকসভায় কোরাম কত? কোরাম মানে হচ্ছে কতজন সদস্য থাকলে সেদিনের যে কার্যটা সেটা চলবে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কোরাম বা গণপূর্তি, যা লোকসভার প্রতিটি অধিবেশনের উদ্বোধনে অনুষ্ঠিত হয়। লোকসভার প্রতিটি অধিবেশনে মানে প্রত্যেক বছর 1/3, 1/10, 1/12, 1/4। মনে রাখবে, গণপূর্তি যখন রাষ্ট্রপতি ভাষণ দেয় তখন হচ্ছে 1/10। ঠিক আছে, কত? 1/10, 1/10, 10 জনের মধ্যে একজন উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গণপূর্তি। আচ্ছা, যদি বলা হয় কোরাম বা গণপূর্তির চর্চা আমাদের আর্টিকেলের কত নাম্বার আর্টিকেলে করা রয়েছে? আর্টিকেল নাম্বার 100। এটা মনে রাখবে, আর্টিকেল নাম্বার 100-তে গণপূর্তির চর্চা। দেখো, তোমরা যখন পলিটির প্রশ্ন পড়বে তখন তোমাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা আর্টিকেল মনে রাখতে হবে। আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ এবং তার পিছনের কনসেপ্ট। তো তোমাদেরকে আমি একবার পলিটি ফাউন্ডেশন ক্লাস শুরু করেছিলাম, তোমরা অনেকে সেটা করতে চাওনি। যদি তোমাদের মনে হচ্ছে যে 2025 সালের তোমরা গভর্নমেন্ট জব নিবেই, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে শুধু কোশ্চেন অ্যান্সার করলেই হবে না, প্রত্যেকটা সাবজেক্ট, ঠিক আছে, ফাউন্ডেশন ক্লিয়ার রাখতে হবে। তার সাথে কোশ্চেন অ্যান্সার PYQ তো করতে হচ্ছে। PYQ কোশ্চেন অ্যান্সার তো আমি করাচ্ছি। তোমরা যদি ফাউন্ডেশন পড়তে চাও সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি পরের দিন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো এবং তোমরা সেগুলোও করবে। তো অবশ্যই পরের দিন করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।